অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হওয়া উচিত নয়, যথাসম্ভব দ্রুত নির্বাচন এএফপিকে ডক্টর ইউনূস। কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ, রায় হাইকোর্টের, বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে চালুর নির্দেশ। জমি দখলে নির্যাতন ও উচ্ছেদে বেপরোয়া ছিলেন মির্জা আজম, দোসর দলেরই প্রভাবশালী নেতারা। আসসালামু আলাইকুম, মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হলে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলন COP29-এ যোগদানের জন্য বাকু সফরের শেষ দিন ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। পরে প্রধান উপদেষ্টা আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের বিভিন্ন খাতে আজারবাইজানের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে বলে সে দেশের প্রেসিডেন্টকে জানান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এদিকে এএফপিকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, তার সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার মেয়াদ দীর্ঘ হওয়া উচিত নয়। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন 2001-এর 9 ধারায় দায়মুক্তি এবং ক্রয় সংক্রান্ত 6-2 ধারায় মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। গত 2রা সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের 2টি ধারায় দায়মুক্তি ও একক সিদ্ধান্তকে কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। এই বিষয়ে কথা বলেছেন সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিক। বিশেষ বিধান সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি মানে পুনর্মূল্যায়ন করতে পারবে, অর্থাৎ ওই চুক্তিগুলি যে বসে থেকে টাকা দিবে সরকার, যদি ওটা না চায় তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলি সরকার বদলাতে পারবে। এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া হয়েছে। সরকারের যে কোনো মানে ক্রয় বিক্রয়, এটা তো একটা পাবলিক প্রসেস, টেন্ডারিং প্রসেসের মাধ্যমে হয়, এটা টেন্ডার ছাড়াই ওনাকে ক্ষমতা দেওয়া হয়েছিল। সুচিকিৎসার দাবিতে জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও স্বজনদের আন্দোলন বুধবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত গড়িয়েছে। এই অবস্থায় মধ্যরাতেই রাজধানীর পঙ্গু হাসপাতালে ছুটে যান 4 উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারী। ভুল স্বীকার করে আহতদের সব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন তারা। এরপর সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। নূর হোসেনের রিপোর্ট। ঘড়ির কাঁটায় রাত 2:30। তখনও শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে রাস্তায় বসে অবস্থান করছেন জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও স্বজনেরা। দেরিতে হলেও ঘটনার গুরুত্ব বুঝে সেখানে পৌঁছান অধ্যাপক আসিম নজরুল সহ সরকারের 4 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারায় নিঃশর্ত ক্ষমা চান তারা। অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন তা আমাদের মোটেও ভালো লাগছে না। আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা এবং আমরা এই যে আজকে ফরিদা আপাও ছুটে আসছেন, আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা, দেখেন আমরা তো একটা জিনিস ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে। উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্বে আছেন। উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটার প্রধান হিসাবে ছিলেন, অনেক বড় একজন ডাক্তার। আমরা আমাদের যে ব্যর্থতা আছে, আমাদের যে ঘাটতি আছে, সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি। আপনাদের জন্য, আহতদের জন্য আমরা বিশেষ কিছু করতে পারিনি। বারবার যতবারই ক্যাবিনেট মিটিং হয়, প্রতি বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং হয়, আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকে এটা। আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের। এগুলো আমরা সবসময় দেখছি। আগামী ডিসেম্বরের মধ্যে আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসন সহ সব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন উপদেষ্টারা। এছাড়া বৃহস্পতিবার সচিবালয়ে আহতদের সঙ্গে চিকিৎসা ও পুনর্বাসন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার আশ্বাস দেওয়া হয়। আপনাদের কথা আমরা শুনবো, কিন্তু আমরা মনে করি
এখন এই কথাটা শোনার জন্য উপযুক্ত সময় নয়। আপনারা যদি রাজি থাকেন, আগামীকালকে 2টা থেকে যতক্ষণ সময় লাগে আমরা আপনাদের কথা শুনবো। আপনারা যান, ভিতরে যান। আমরা কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। উপদেষ্টাদের আশ্বাসে 16 ঘন্টা পর হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। আমাদের রক্তের উপরে এই চেয়ারে বসছে, ওনারা আমাদের সাথে বসবেন না তো কাদের সাথে বসবেন? আমাদের সাথে বসবে, সবাইকে নিয়ে বসতে হবে। সেটা আমি পার্সোনালি বলতেছি, সবাইকে নিয়ে বসতে হবে। আমাদের সাথেই যদি না বসে তাহলে ওনারা কাদের সাথে বসবে? আজকের মতো এখানটাই শেষ করছি। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকে অবস্থান নেয় জুলাই আন্দোলনে আহতদের কয়েকজন। এ সময় চোখে ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, হুইল চেয়ার ছাড়াও চেয়ার পেতে ভাঙা পা নিয়ে বসে থাকতে দেখা যায় আন্দোলনকারীদের। সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ঘটনাস্থলে পৌঁছে দফায় দফায় আলোচনা করেও আহতদের হাসপাতালে পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন, সরকারের পক্ষ থেকে ভুল ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দাবিগুলো যৌক্তিক বলেই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন। যে কোনো মূল্যে সরকার তাদের দাবি পূরণে বদ্ধপরিকর। সকালে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। ফরিদা আক্তার বলেন, নানা আমলাতান্ত্রিক জটিলতায় আহতদের অনেকেই এখনও ক্ষতিপূরণ পাননি, সেটির দ্রুত ব্যবস্থা করা হচ্ছে। তবে এই মুহূর্তে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ যথেষ্ট নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট বিপ্লবে আহতদের পুনর্বাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। তাদের দাবি হলো যে তারা আসলে তো একটা হলো যে তারা শুধু যে চিকিৎসা চাচ্ছে তা না, তারা এমনও অনেকে আছে তাদের মধ্যে যারা একমাত্র উপার্জনশীল মানুষ ছিল, এবং সেটা আমরা মনে করি যে খুবই যৌক্তিক একটা দাবি। এবং এইটার জন্য আজকে দুপুরে আমরা আশা করছি যে সবাই বসলে একটা সমাধানে অবশ্যই আসতে পারবো। গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদের কেন এখনও বিচারের মুখোমুখি করা হচ্ছে না তা জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহায়তা পৌঁছে দিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন কেন্দ্রে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা, তারা এখনো, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। যদি ইনশাআল্লাহ আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই, তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা বসে তাদের প্রত্যেকের জন্য যার যেভাবে পুনর্বাসন করা দরকার, চিকিৎসা করা দরকার, সেই ব্যবস্থা আমরা নেব। পঞ্চদশ সংশোধনী সংবিধানের মূল ভিত্তির সঙ্গে সাংঘর্ষিক, যার ফলে ইলেকশন পরিণত হয়েছে সিলেকশনে। বৃহস্পতিবার হাইকোর্টে শুনানি শেষে জামায়াতের আইনজীবী শিশির মুনির জানান, পঞ্চদশ সংশোধনী বাতিলের পক্ষে তারা যুক্তি তুলে ধরেছেন। যে ফ্লোর ক্রসিং, সংসদে নিজস্ব দলের মতামতের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, মতামত প্রকাশ করা যাবে না। আমরা বলছি এটি এক ধরনের বাক স্বাধীনতাকে খর্ব করে। আমি একটা কথা বলে যাই, সেই কথা কি, আপনারা যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেন তাহলে দেশে আগুন জ্বলবে। এই বিগত 15 বছরের ইতিহাস বলে এই দেশে আগুনেই জ্বলেছে। হাজী সেলিমের ছেলে এবং ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে আটক করা হয় তাকে। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ইনামুল হাসান। বুধবার সিনিয়র অফিসাররা তাকে আটক করে থানায় দিয়ে গেছেন বলে জানান অফিসার ইনচার্জ ইনামুল হাসান। কোতোয়ালি থানার পুলিশ তাকে আটক করলেও তাকে চকবাজার থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি। পরে সুলাইমান সেলিমের বিরুদ্ধে চকবাজার থানার একটি হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। স্বৈরাচার শেখ হাসিনার আমলে যিনি জামালপুরে জুলুম,
অনাচারের এক রাজ্য গড়ে তুলেছিলেন। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল, হামলা, মামলা সবই হয়েছে তার ইশারায়। সংসদ সদস্য নয়, যেন ছিলেন অত্যাচারী এক বাদশা। গত 15 বছরে তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না। নীরবে নিভৃতে তার অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন নিরীহ মানুষগুলো। তার এসব অপকর্মের দোসর ছিল নিজ দলেরই প্রভাবশালী কয়েকজন নেতা। মির্জা আজমের সব দুর্নীতি অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন কাজ শুরু করেছে। জামালপুর প্রতিনিধি আসমাউল আসিফের পাঠানো রিপোর্ট। 7 বারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম পেশিশক্তি, দলীয় প্রভাব ও নিজের ক্ষমতার অপব্যবহার করে হয়েছেন অঢেল সম্পদের মালিক। বিভিন্ন প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র আর স্ত্রীর নামে করেছেন জমি দখল। জামালপুর শহরের ফৌজদারি এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জন্য ব্রহ্মপুত্র নদের জমিও দখল করেন মির্জা আজম। পরে পৌরসভার অর্থায়নে দখলকৃত জমিতে পৌর পার্কের নামে 8 কোটি 31 লাখ টাকার ব্যয়ে 1450 মিটার সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। চাষের জমি সব বেদখল দিয়ে চতুর্পাশে বাউন্ডারি করে ফেলছিল। আমার বাড়ির উত্তর পাশে 90% জমিন, দক্ষিণ পাশে হইলো আমার 3 একর জমিন আমার বাড়ির দাগে। এই বাড়ি ঘর খুনে আমার ভাঙ্গে অন্তরস করে দিছে। এদিকে শহরের দেউরপাড় এলাকায় কৃষকের জমি দখল করে মির্জা আজম তার স্ত্রী আলেয়ার নামে গড়ে তোলেন একটি বাগান বাড়ি। এই বাগান বাড়ির অদূরে পলাশগড় এলাকায় দলের নেতাদের জন্য গড়ে তোলেন জামালপুর রিক্রিয়েশন ক্লাব। দলীয় এই বিনোদন ক্লাবে জেলা পরিষদ ও পৌরসভার অর্থায়নে নির্মাণ করা হয় বিভিন্ন কাঠামো। আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আমাদের 16 বছর আগে বাবুল কমিশন এই জায়গাটা জোর করে দখল করে মির্জা আজমের দিছে এবং মির্জা আজম আলিয়া গার্ডেন করছে। পরবর্তীতে আমরা মির্জা আজমের সাথে যোগাযোগ করলে সে বলছে যে আমি বাবুল কমিশন আমার জায়গা বুঝিয়ে দিছে। বাবুল কমিশনের কাছে গেলে তোমরা বাবুল কমিশনের কাছে, বাবুল কমিশনের কাছে গেলে যে বিভিন্নভাবে হয়রানি, তারা আমাদেরকে বিভিন্নভাবে টর্চারিং করছে। আমাকে 4-5 বার পুলিশদের ধরে নিয়ে গেছে। মির্জা আজম এখানে আসার পর আমাদের এই জমিটা কথাবার্তা বলে না যে অন্য কোনো জায়গা আমরা ক্রয় করে দিব। জমিটা নেওয়ার পরে সে অনেক কাজকাম করছে, পুকুর করছে। আজও পর্যন্ত আমাদের এই জমি কোথাও ক্রয় করে দেয়নি, আমরাও তার লেখা দেয়নি। এছাড়াও শহরের বকুলতলায় অর্পিত সম্পত্তি দখল করে মির্জা আজম প্রতিষ্ঠা করেন জেলা আওয়ামী লীগের বিশাল দলীয় কার্যালয়। অভিযোগ রয়েছে মির্জা আজমের এসব অপকর্মের সাথে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সোহরাব হোসেন বাবুল ও পৌর মেয়র সানোয়ার হোসেন জড়িত ছিলেন। শুধু দুদক না, অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো যদি অনুসন্ধান করে শত শত একর, শত শত সম্পদের আমরা সন্ধান পাবো এবং সেগুলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসা, তাদেরকে প্রচলিত আইনের আওতায়, দুদকের যে আইন আছে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ক্ষমতাকে কাজে লাগিয়ে জমি দখল ছাড়াও টেন্ডারবাজি, ঠিকাদারি, হাউজিং ব্যবসা সহ নানাভাবে সম্পদ অর্জন করেছেন মির্জা আজম। মির্জা আজমের এসব দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের জন্য দুদক কেন্দ্রীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। বসুন্ধরা গ্রুপের চাকরি থেকে ইস্তফা দিলেন রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী এবং ছোট ভাই আবু হোসেন। গত 12 নভেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে ইমেইলে এবং ডাকযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি জানান তারা। গত মাসের 9 অক্টোবর আবু সাইদের ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আরেক ভাই আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ 24-এর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহীর পদে নিয়োগ দেয় বসুন্ধরা গ্রুপ। ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে হামলা এবং ভাঙচুর করার অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ঝালকাঠি 2 আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গোলাম রাব্বানী চিনু সহ 59 জনের নামে মামলা হয়েছে। গতরাতে ঝালকাঠি থানা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম জুবায়ের বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা গেছে, আমির হোসেন আমুর নির্দেশে 2021 সালের 4 অক্টোবর ইউসুফ কমিশনার সড়কে তৎকালীন জেলা বিএনপির কার্যালয়ে হামলা এবং ভাঙচুর করা হয়। এ সময় হামলাকারীরা বোমার বিস্ফোরণ ঘটায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, 59 জনের নামে বিএনপি কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমুর বিরুদ্ধে আরও 15টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি গত 6 নভেম্বর ঢাকার ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে গ্রেফতার হন।
ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার বিষ খেয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, গতকাল উপজেলার আখড়াপাড়া এলাকায় 4 বছরের শিশু লামিয়া এবং 3 বছরের রমজান খেলা করছিল। হঠাৎ একটা বোতল পেয়ে তারা সেটির মুখ খুলে জুস ভেবে খেয়ে ফেলে। দ্রুত 2 শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে লামিয়া এবং রমজানকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাতেই তারা মারা যায়। সম্পর্কে 2 শিশু চাচাতো ভাই বোন। প্রতিবছর তামাক ব্যবহারের কারণে প্রায় 2 লাখ মানুষ অকালে মারা গেলেও শুধু মুনাফার জন্য তামাক কোম্পানিগুলো তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে বাধা সৃষ্টি করছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দেশ রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এবং তামাক কর বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারের প্রধান অতিথি মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী তামাক নিয়ন্ত্রণে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বির সঞ্চালনায় সেমিনারে সভাপতি ছিলেন হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আওয়াল রিজভী। সামাজিক আন্দোলন ছাড়া এই ধরনের ক্যাম্পেইন কোনোদিনই সফল হয় নাই, কখনো হয় নাই। সামাজিক আন্দোলন করতে হলে তো আপনাকে সবাইকে সম্পৃক্ত করতে হবে, সবার সাথে যোগাযোগ করতে হবে। সেই যোগাযোগটা আমার মনে হয় কমে গেছে। আজ থেকে 10 বছর আগে যে ক্যাম্পেইন ছিল, এই ক্যাম্পেইনে কিন্তু এখন ভাটা পড়েছে, এটা স্বীকার করতে হবে। 5 জনের 1 জন যদি ধূমপায়ী হয়, তাহলে ক্যাম্পেইনে কী লাভ হয়েছে বল। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে আগামীকাল 4 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে অ্যান্টিগার সেন্ট জোন্সে বিচ ভলিবল খেলেছে ক্রিকেটাররা। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটাতে সমুদ্র সৈকতে সময় কাটিয়েছে লাল সবুজরা। ফুটবল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় দিবাগত রাত 3টায় ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। অন্যদিকে শুক্রবার ভোর 5:30 প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফুটবলের আরও খবর। উয়েফা নেশনস লিগে মাঠে নামছে ইউরোপের জায়ান্টরা। বাংলাদেশ সময় রাত 1:45 গ্রিসের বিপক্ষে লড়বে ইংল্যান্ড। বেলজিয়ামের প্রতিপক্ষ ইটালি। অন্যদিকে ফ্রান্স খেলবে ইসরায়েলের বিপক্ষে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হওয়া উচিত নয়, যথাসম্ভব দ্রুত নির্বাচন, এএফপিকে ডক্টর ইউনূস। কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ, রায় হাইকোর্টের। বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে চালুর নির্দেশ। জমি দখলে নির্যাতন ও উচ্ছেদে বেপরোয়া ছিলেন মির্জা আজম, দোসর দলেরই প্রভাবশালী নেতারা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।